সো মূলত টাইপ কাস্টিংটি মূলত কি? সো টাইপ কাস্টিং মানে হচ্ছে একটা ডেটা টাইপকে বা ধরেন যে কোনো ডেটা টাইপকে আমরা জোরপূর্বক আরেকটি ডেটা টাইপে রূপান্তর করা বা সিম্পলি কোনো ডেটা টাইপকে আমরা আরেকটি ডেটা টাইপে কনভার্ট করার ক্ষেত্রে আমরা এটাকে টাইপ কাস্টিং বলে থাকি। যেমন ধরেন আপনার কাছে একটি স্ট্রিং আছে, যেটি হচ্ছে আপনার ধরেন নাম্বার। যেমন ধরেন আপনার থেকে একটি স্ট্রিং আছে, এটি হচ্ছে আপনার একটি নাম্বার। তো এক্সাম্পল স্বরূপ নাম্বারটি হবে আপনার ৫ বা ১০০। তো এটা দেখতে সংখ্যার মতো, কিন্তু এটা আসলে একটি টেক্সট। আপনি যদি এটা দিয়ে গণিত করতে চান তাহলে পিএইচপিতে সেটাকে নাম্বারে কনভার্ট করতে পারবে না। তো তখন আমাদেরকে যেটা করতে হবে সেটাই হচ্ছে আপনার টাইপ কাস্টিং। সো এটা একটা এক্সাম্পল দিই। ধরেন আমাদের থেকে একটি স্ট্রিং আছে, আমরা এবং সেই স্ট্রিংটিকে আমরা ইন্টেজারে কনভার্ট করতে চাচ্ছি। তো আমরা একটি স্ট্রিং তৈরি করে নিই। যেমন ধরেন আমরা একটা স্ট্রিং তৈরি করলাম নাম্বার। স্ট্রিং নাম্বার স্ট্রিং। সো আমরা নাম্বারটাকে স্ট্রিং করতে আমরা স্ট্রিং কীভাবে করি, জেনারেলি আমরা টেক্সট যেভাবে লিখি ডাবল কোটেশন দিয়ে। তো আমরা ডাবল কোটেশনের মধ্যে যদি আমরা কোনো গাণিতিক সংখ্যা লিখি তবে সেটা অ্যাজ এ টেক্সট শোকেস হবে। তো এটি হচ্ছে আমাদের মূলত একটি স্ট্রিং। ওকে, তো আমরা এখানের মধ্যে একটি ডাটা টাইপ নিলাম যে নাম্বার স্ট্রিং, এবং এখানের মধ্যে আমরা আমাদের ভ্যালু স্ট্রিং ভ্যালুটা অ্যাড করলাম। তো আমাদের যে কোনো স্ট্রিংকে যদি আমরা আমাদের ইন্টেজারে কনভার্ট করতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা সিম্পলি জাস্ট এভাবে করতে পারি যে আমরা ধরেন যে আমরা আরেকটি ডাটা টাইপ নিলাম এবং আমরা এই ক্ষেত্রে ইন্ট বিল্ট-ইন ফাংশনটি ব্যবহার করব, যেটি হচ্ছে আমাদের ইন্ট। আমরা ইন্ট নিয়ে আমরা এখানে আমাদের নাম্বার স্ট্রিংটি পেস্ট করে দেব। সেটা মূলত কিভাবে কাজ করছে এটি হচ্ছে যে এখানে আমরা ইন্ট ব্যবহার করে আমরা নাম্বার স্ট্রিংটিকে ইন্টেজারে কনভার্ট করছি। তো এখানে আমাদের ইন্ট থাকার কারণে আমাদের এই নাম্বার স্ট্রিংটি একটি ইন্টেজারে কনভার্ট হচ্ছে। এটা কিভাবে কনভার্ট হচ্ছে এটাকে যদি আমরা এবার দেখতে চাই, তো আমরা এখানে একক প্রিন্ট করি। তো আমরা এখানে প্রিন্টের ক্ষেত্রে আমরা এখানে লিখি যে বিফোর। হ্যাঁ, তো আমরা এটাকে পেস্ট করে নিই আবার, যে বিফোর আফটার। তো বিফোর অ্যান্ড আফটার দিয়ে আমরা দেখি যে আমাদের এটি কেমন হয়। আমাদের এটা এখানে হয়ে গেল। ওকে, সো আমরা জাস্ট এখানের মধ্যে এটাকে সিম্পলি আপনার, যেহেতু এটা এখন স্ট্রিংটি আমাদের ইন্টিজারে কনভার্ট হয়েছে, তো আমরা এটাকে প্রিন্ট করব বা ধরেন ডিবাগ করব। তো ডিবাগ করার জন্য আমরা সিম্পলি ভারডাম্প নেব এবং ভারডামের মধ্যে আমরা আমাদের স্ট্রিংয়ের বা ডাটা টাইপটা পেস্ট করে দেব। এবং সিমিলারভাবে আমরা সেম জিনিসটা এখানের ক্ষেত্রেও করব, বাট এবার এখানের মধ্যে আমরা এটাকে পেস্ট করব, কারণ এটা হচ্ছে আমাদের স্ট্রিং, কিন্তু যখন এটাকে আমরা ইন্টেজার কনভার্ট করেছি এবং সেই ইন্টেজার ভ্যালুটি হচ্ছে আমাদের এই ডাটা টাইপের। একটু কনফিউশন হতে পারে, বাট খুব সিম্পলভাবে বুঝাচ্ছি যে এই যে নাম্বার স্ট্রিং যেটা, সেটা হচ্ছে আমাদের একটি স্ট্রিং। আমরা এখানে এভাবে লিখে দিই, ইট ইজ অ্যান স্ট্রিং। ওকে, আর এটা হচ্ছে আমাদের একটি ইন্টেজার কনভার্টেড টু ইন্টেজার। ওকে, এখন যদি এটাকে আমরা প্রিন্ট করি তাহলে, তো আমরা এখানে সবগুলো এড করলাম। তো আমরা এটাকে সিম্পলি আমরা আমাদের ব্রাউজারের মধ্যে এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা জাস্ট আমাদের লোকাল হোস্টে গিয়ে, তো দেখেন আগে এটা একটি স্ট্রিং ছিল, স্ট্রিং ৩ অক্ষর, কিন্তু এখন এটি একটি ইন্টেজার। যেমন দেখেন শুরুর দিকে এটি ৩ অক্ষর, অর্থাৎ এগুলো অক্ষর। নাম্বারসটি এখানে অক্ষর হিসেবে শোকেস হচ্ছে স্ট্রিংয়ের ক্ষেত্রে, যেহেতু এটা ডাবল কোটেশনে আছে। তো ৩ অক্ষর বিশিষ্ট আমাদের একটি স্ট্রিং ছিল, কিন্তু যখন আমরা ইন্টেজারে কনভার্ট করলাম সেটি আমাদের নাম্বার হয়ে গেল।
এভাবে আমরা চাইলে ইয়াগুলোকে কনভার্ট করতে পারি। সিমিলারভাবে আমরা যদি কোনো ফ্লোটকে আমাদের ইন্টিজারে কনভার্ট করতে হয়, তাহলে আমরা সিমিলারভাবে করতে পারি যে আমরা এখানের মধ্যে যদি একটি ফ্লোট লিখি, ফ্লোট মানে হচ্ছে আপনার দশমিক। তো আমরা যদি এই জায়গায় একটি দশমিক দিই, যেমন ধরেন 59.99, এবং বাকি সব কিছু আমাদের সিমিলারই থাকবে। আমরা এটাকে যদি এখন ইন্টিজারে কনভার্ট করি, তাহলে দেখেন এখানের ক্ষেত্রে যেটা হলো যে যখন আমরা কোনো ফ্লোটকে বা কোনো দশমিককে ইন্টিজারে কনভার্ট করব, তখন দশমিকের পরের সংখ্যাগুলো বাদ হয়ে যাবে, শুধু পূর্ণ সংখ্যাটি এক্সিস্ট করবে। এটা হচ্ছে ফ্লোটের ক্ষেত্রে। সিমিলারভাবে আমরা যদি কোনো ইন্টিজারকে ফ্লোটে কনভার্ট করি, তাহলে যেমন ধরেন আমাদের এখানে একটি ইন্টিজার আছে, এটি একটি ইন্টিজার, এবং এটিকে যদি আমরা কোনো ফ্লোটে কনভার্ট করার চেষ্টা করি, তো আমরা জাস্ট এখানের মধ্যে লিখে দেব ফ্লোট। ওকে, এখন যদি আমরা এটাকে ফ্লোটে কনভার্ট করি, তাহলে দেখেন সো এখানে আউটপুট আমাদের সিমিলারই এসেছে, বাট এখানের ক্ষেত্রে আমাদের এই যে 29টি, এটি একটি দশমিক সংখ্যা, বাট এখানে 0.0, 0.0টা এখানে জেনারেলি শোকেস হচ্ছে না। 0.0টা এখানে যেহেতু এটা আমরা ফ্লোটে কনভার্ট করেছি, তো সংখ্যাটা বরাবর সিমিলারই দেখতে, বাট আমাদের এখানে 0.0টা শোকেস হচ্ছে না, যেহেতু এটা 0। এরপরে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে সেটা শোকেস হতো, যেটা জেনারেলি পিএইচপি লজিক ব্যবহার করলে আমাদের ওভাবে শো হবে। সিমিলারভাবে আমরা যদি কোনো স্ট্রিংকে বুলিয়ানে কনভার্ট করতে চাই, আমরা সেটাও করতে পারবো। যেমন ধরেন এই ক্ষেত্রে আমরা এটাকে এভাবে করতে পারি যে আমরা এই পার্টসগুলো বাদ করে দিই। আমরা এটাকে এভাবে করতে পারি যে ধরেন আমার থেকে একটি স্ট্রিং আছে, নেম স্ট্রিং, যেটার মধ্যে আমি একজন ব্যক্তির নাম লিখলাম। তো অন্যান্য ডাটা টাইপের মতো বুলিয়ান একটু আলাদা, যেহেতু বুলিয়ানের দুটি মাত্র ভ্যালু থাকে, একটি হচ্ছে আপনার ট্রু এবং একটি হচ্ছে ফলস। সো আমরা বুলিয়ানে কিভাবে কনভার্ট করব সেটাও সিমিলারই রুলস। আমরা জাস্ট বুল নেই। ওকে, এখন যদি আমরা দেখি, সো এখানের মধ্যে এটি হচ্ছে আমাদের স্ট্রিং। তো আমাদের স্ট্রিংটিকে যদি আমরা বুলিয়ানে কনভার্ট করি, তবে সেটির ভ্যালু ট্রু বা ফলস, এই দুটোর মধ্যে কিছু একটা আসবে। তো বর্তমানে কি আসে সেটাকে যদি আমরা দেখি, তো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি যে ইজ নেম, প্রিন্ট আমরা ডিবাগ করছি, আমরা যদি এখন দেখি তাহলে ট্রু দেখাচ্ছে। তো পিএইচপিতে যদি কোনো স্ট্রিং ফাঁকা না থাকে তাহলে সেটা ট্রু দেখাবে, কিন্তু যদি ফাঁকা থাকে সেটা ফলস দেখাবে। অর্থাৎ যেহেতু আমার এখানে স্ট্রিংকের মধ্যে একটি টেক্সট আছে, তাই এটা আমাদের ট্রু দেখাচ্ছে, বাট এটার মধ্যে যদি কোনো টেক্সট না থাকে এটা আমাদের ফলস দেখাবে। তো সেম জিনিস আমাদের পিএইচপি স্ক্রিপ্টসগুলোর ক্ষেত্রেও কাজ করে, যে ধরেন কোনো হেডলাইন ফর্ম, অর্থাৎ আমাদের যে পোস্ট ফর্মটা থাকে, সেই পোস্ট ফর্মের মধ্যে যদি আমাদের কোনো হেডলাইন না থাকে, তাহলে ডেটাবেজের মধ্যে সেটি ফলস হিসেবে থাকে এবং পাবলিক হোম পেজের মধ্যে সেটা দেখায় না। সিমিলারভাবে আমরা যদি কোনো অ্যারেকে অবজেক্টে কনভার্ট করি, তাহলে কীরকম হয়? যেমন ধরেন আমাদের এখানে একটি আমরা অ্যারে তৈরি করি, ডাটা টাইপ। তো ধরেন আমরা একটি অ্যারে তৈরি করলাম যে স্টুডেন্ট, আমরা একটা অ্যারে নিলাম এবং আমরা অ্যারের মধ্যে আমাদের ডেটাগুলো অ্যাড করি। আমরা আমাদের প্রথম যেটা অ্যাড করছি সেটা হচ্ছে নেম। যেমন ধরেন আমি একটা নেম দিলাম, এরপর আমরা এখানে এজ,
এটা মূলত আমরা একটা টেবলস তৈরি করছি, যেখানের মধ্যে আমরা ডেটাগুলো এভাবে স্টোর করি। হ্যাঁ, এটা এভাবে দিই। এরপর আমরা আমাদের লাইনটাকে এখানে ব্রেক করব। আমাদের একটা অ্যারে রেডি হয়ে গেল, বা ধরেন এক ধরনের লিস্ট। তখন এই অ্যারেটাকে যদি আমরা অবজেক্টে কনভার্ট করতে চাই, তাহলে আমরা এভাবে করতে পারি যে অবজেক্ট স্টুডেন্ট সিমিলার, সবগুলো ক্ষেত্রে রুলস সিমিলারই। এবার যদি আমরা এটাকে ভারডাম্প করি, ডিভাগ করি, তাহলে তো আমরা এখানে ডিভাগ করব যে এটিকে, উপরেরটিকে আমরা কনভার্ট করে, অর্থাৎ এই উপরেরটাকে কনভার্ট করে আমরা স্টুডেন্ট ডাটা টাইপটাকে কনভার্ট করে অবজেক্ট স্টুডেন্ট করেছি। এবং এটাকে যদি আমরা প্রিন্ট আউট করি বা ধরেন আপনার ডিভাগ করি, তাহলে আমাদের উত্তরটা এভাবে আসছে। এখানের মধ্যে আমরা অ্যারেকে অবজেক্টে রূপান্তর করেছি। অবজেক্ট ফর্মে আমরা অবজেক্ট স্টুডেন্ট নেম এভাবে অ্যাক্সেস করতে পারবো। এবং দেখেন আমাদের এটি হচ্ছে আমাদের ডিভার্ক। আশা করি এতটুকু বোঝা গিয়েছে। অনেক সময় আমরা কিছু ভুল করি, যেমন ধরেন যে এটা অনেক সময় অনেকের ক্ষেত্রেই হয় ভুল জিনিসটা, যে ধরেন আমার থেকে একটা ডাটা টাইপ আছে ওয়ার্ড বা ধরেন স্ট্রিং, আমরা এটাকে স্ট্রিং করছি যে হ্যালো, এবং এটাকে আমরা এভাবে দিলাম। সিমিলারভাবে এখন আমরা স্ট্রিংটাকে যদি ইন্টিজারে কনভার্ট করি, তাহলে স্ট্রিংকে যদি ইন্টিজারে কনভার্ট করি কি হয়? তো যদি আমরা আমাদের একটা স্ট্রিংকে ইন্টিজারে, তো এখানে স্ট্রিংটি হচ্ছে একটা টেক্সট। এর আগে আমরা নাম্বার দিয়েছিলাম, বাট এখন আমরা একটা টেক্সট দিয়েছি। এর আগে আমরা যেটা দিয়েছিলাম সেটা স্ট্রিংয়ের মধ্যে একটা নাম্বার দিয়েছিলাম, যার কারণে ওইটা একটা টেক্সট নাম্বার ছিল। বাট এখন আমরা একটা অ্যালফাবেট দিয়েছি, মানে অ্যালফাবেটিক্যাল টেক্সট দিয়েছি। এটাকে যদি আমরা সেম রুল অ্যাপ্লাই করি, তাহলে যে আমরা যদি এটাকে স্ট্রিংকে ইন্টিজার করতে চাই, তাহলে কীরকম হয়? তাহলে আমরা লিখলাম ওয়ার্ড, এটাকে যদি আমরা ভারডাম করি, তাহলে এটার ভ্যালু কিরকম আসবে? এর আগের বার তো আমাদের 100 এসেছিল, এটা এবার কিরকম আসবে? এটার ভ্যালু 0 আসছে। এটা অনেকের কনফিউশন হতে পারে। এটার কারণ হচ্ছে যে যদি কোনো স্ট্রিংয়ের মধ্যে আমাদের নাম্বার না থাকে এবং সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করি, সেটার ভ্যালু সর্বদা 0 হবে। কিন্তু এখানে যদি আমরা এখন 0, সরি, এখানের মধ্যে যদি আমরা এখন 1 2 3 এরকম কিছু অ্যাড করি, তাহলে অর্থাৎ আমরা এখানের মধ্যে যদি 2 3 অ্যাড করি টেক্সটের জায়গায়, তাহলে আমাদের এখানে 2 3 দেখাচ্ছে। এটা কারণ হচ্ছে ইন্টিজার সর্বদা, ইন্টিজারে কনভার্ট করলে ইন্টিজার সর্বদা আপনার নাম্বারসকে দেখাবে। কিন্তু যদি আমরা এখানের মধ্যে নাম্বারসের জায়গায় টেক্সট অ্যাড করি, ইন্টিজারে সেটার ভ্যালু 0ই, কনভার্ট হওয়ার পর সেটা 0ই দেখাবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তো আশা করি এতটুকু বোঝা গেল। এর পরবর্তী জিনিস যেটা, সেটা হচ্ছে আপনাদের কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি? পিএইচপির মধ্যে কনস্ট্যান্ট হলো এমন একটা ভেরিয়েবল যেটার মান একবার সেট করে দিলে কখনো পরিবর্তন করা যায় না। যেমন ধরেন আপনার ওয়েবসাইটের নাম, সেটা সর্বদা সেমই থাকবে, সেটাকে চেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে কিছুটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো জেনারেলি আমরা পিএইচপির ক্ষেত্রে কনস্ট্যান্টটাকে মূলত এইভাবে ডিফাইন করে দিই যে ধরেন সাইডের নাম, যেমন ধরেন আমরা ধরেন একটা সাইডের নাম আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই করি, ওয়েবসাইটের ক্ষেত্রে যে আমরা ডিফাইন দিয়ে, এমনকি প্লাগইনসের ক্ষেত্রেও করি
যে আমরা ডিফাইন্স দিয়ে প্রথমে আমরা আমাদের নেমটাকে অ্যাড করি। তো আমরা এখানে নেম অ্যাড করলাম, যে দিতে পারি আমরা এখানে লিখি সাইট নেম। এবার আমরা এখানের মধ্যে আমাদের ভ্যালুটাকে অ্যাড করব বা ধরেন ট্যাক্সটাকে অ্যাড করব। আমরা এইভাবে মূলত ডিফাইন করেছি যে এটি হচ্ছে আমাদের সাইট নেমের একটা মানে এরিয়া, এবং সেই এরিয়ার মধ্যে আমাদের এই ট্যাক্সটা থাকবে, যে ধরেন সিএন একাডেমি। ওকে, এবং আমরা এটাকে প্রিন্ট করব। আমরা দিলাম ধরেন একো, আমরা একো দিয়ে এটাকে জাস্ট লিখে দেব ট্যাক্সটাকে। ওকে, এটাকে যদি আমরা আউটপুটটা দেখি, সরি কি ভুল হলো, আচ্ছা আমরা লাইনটাকে স্টেটমেন্টটাকে শেষ করে নিই। দেখেন এভাবে এটা আমরা প্লাগইনসের ক্ষেত্রেও করি। তো এখানে ডিফাইন ফাংশন ব্যবহার করে আমরা কনস্ট্যান্ট তৈরি করেছি, যে আমরা ঠিক করে দিয়েছি যে মানে এই ফাইলের শুরুতেই বা এই ফাইলটি বা এই সাইটটির নাম এটা, এটা কনস্ট্যান্ট, এটা ধ্রুবক, এটাকে চেঞ্জ করা যাবে না। আগের দিকে বা ধরেন কেস সেন্সিটিভ যে কনস্ট্যান্টগুলো হতো পুরনো ভার্সন, তো জেনারেলি ধরেন পিএইচপি অ্যারাউন্ড পিএইচপি 8.1 বা ওইগুলোর ক্ষেত্রে পুরোনো ভার্সনটা জেনারেলি আপনাদের ওরকম কাজে আসবে না। তাও আমরা এটাকে দেখাই দিই যে যদি পুরোনো পিএইচপিটা আমরা অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রেও সেম জিনিসই থাকে, জাস্ট আমাদেরকে এখানের মধ্যে একটি ট্রু, জাস্ট আমাদের এখানে লিখে দিতে হবে ট্রু। সব কিছু সেমই, বাট এখন আমাদেরকে যদি আমরা পুরোনো পিএইচপিটা অ্যাপ্লাই করতাম, তো এখানে ক্ষেত্রে তো আমরা নতুন পিএইচপি অ্যাপ্লাই করছি, বাট যদি আমরা পুরোনো পিএইচপিটা অ্যাপ্লাই করতাম তাহলে আমাদের এখানে আরেকটি এক্সট্রা ওয়ার্ড বসাতে হতো ট্রু। যেমন ধরেন আমরা আরেকটা এক্সাম্পল দিই, যে আমরা এখানে একটা পায়ের মান বসাই, যে পাই ভ্যালু, এবং এখানে আমরা পায়ের মানটি বসাই, যে ধরেন 3.1416 সামথিং, একটা কমা দিয়ে দিই বাস। তো আমরা যদি এখন আমাদের পায়ের মানটিকে প্রিন্ট করি, হয়তো দেখাবে আমাদের এখানে পায়ের মানটি দেখাচ্ছে। এই যে দেখেন আমাদের আর্গুমেন্ট কেস সেন্সিটিভ, যেমন এখানে দেখেন কেস insensitive constant is ignored the since declaration of case insensitive constant is no longer supported. এটার রিজন হচ্ছে যে আমাদের বর্তমানে আমরা পিএইচপি অ্যারাউন্ড 8.4 বা 8.5 সামথিং ইউজ করছি এখানের ক্ষেত্রে শ্যাম্পে। তো যার কারণে আমাদের এটি আমরা পুরান ভার্সন, তো অনেক সময় আমরা কি করি পুরনো পিএইচপি ভার্সনসগুলোকে ইউজ করি বা এডিট করি, যেমন ধরেন পিএইচপি স্ক্রিপ্টস ওল্ডার ভার্সন যেগুলো, সেগুলোকে আপডেট করি বা সেগুলোকে ইউজ করি, বা ধরেন ওল্ডার ভার্সনের ফ্রেমওয়ার্কসগুলো ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু এক্সট্রা জিনিস অ্যাড করতে হয়, বাট বর্তমানে আমরা নতুন আপডেট ভার্সনগুলোতে আমরা এই ট্রুটাকে লিখি না, আমরা জাস্ট এভাবে লিখে দিলেই আমাদের ডেটাটা এখানে প্রিন্ট হয়ে যায়। এটা হচ্ছে মূলত আপনার কেস ইনসেনসিটিভ কনস্ট্যান্ট। সিমিলারভাবে আমরা যদি কনস্ট্যান্ট অ্যারে করতে চাই, তাহলে যেমন ধরেন আমরা যদি এখানে একটি কনস্ট্যান্ট অ্যারে, যে ধরেন কালার, আমরা একটি অ্যারে তৈরি করব। সো অ্যারের জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নেব, আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নেব, এবং এখানের মধ্যে আমরা আমাদের ডেটাটা অ্যাড করব, যেমন ধরেন রেড, গ্রিন, ব্লু। ওকে, এবং এটাকে যদি আমরা প্রিন্ট করি, তো অ্যারের ক্ষেত্রে আমরা যেভাবে প্রিন্ট করি এটাকে আমরা সেভাবেই প্রিন্ট করব, বাট জাস্ট
আমরা এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নেব, এখানে 1। এটা হচ্ছে মূলত কনস্ট্যান্ট অ্যারে। পিএইচপির মধ্যে কিছু আমাদের কনস্ট্যান্ট থাকে, যেমন পিএইচপির মধ্যে অনেকগুলো প্রিবিল্ড ফাংশন বা প্রিবিল্ড ক্লাস বা ধরেন অনেক রকমের প্রিবিল্ড অ্যাট্রিবিউটসগুলো থাকে যেগুলো আমরা পিএইচপিতে ব্যবহার করি। সিমিলারভাবেই পিএইচপির কিছু প্রিবিল্ড কনস্ট্যান্ট থাকে বা প্রিবিল্ড ধ্রুবক থাকে, যেগুলোকে আমরা ম্যাজিক কনস্ট্যান্ট বলতে পারি। তো ম্যাজিক কনস্ট্যান্টগুলো মূলত, তার মধ্যে একটি কনস্ট্যান্ট আপনাদেরকে দেখায়। যেমন ধরেন আমরা যদি আমাদের ফাইলের পার্টটি শো করতে চাই, তাহলে আমরা জাস্ট এভাবে শো করতে পারি যে একো, এবং এর আগের একটা প্রজেক্টে আমরা এটা হয়তো ব্যবহার করেছিলাম, যে আমরা এভাবে লিখতে পারি যে ফাইল। এটি হচ্ছে মূলত আমাদের প্রিবিল্ড। এবং সিমিলারভাবেই আমরা আরেকটি করতে পারি, যে আমরা যদি একো দিই এবং এখানে আমরা লাইন, কত নম্বর লাইন, এটিকেও এভাবে শোকেস করতে পারি। এখন যদি এটাকে আমরা এখানের মধ্যে একটু স্পেস অ্যাড করে নিই, সরি একো দিয়ে আমরা এইচটিএমএল ট্যাগ নিয়ে একটা জায়গা তৈরি করে নিলাম। এখন যদি এটাকে আমরা প্রিবিল্ড করি, আমাদের এখানে সি ড্রাইভের জিনিসগুলো দেখাবে। সরি, এখন ঠিক আছে। আমাদের এটি মূলত 3 লাইন এবং আমাদের পার্থ হচ্ছে এটি। ওকে, সেখানে কিছু এররও আসছে, যেহেতু এখানে কিছু পারমিশন দেওয়া নেই, ওর জন্য মনে হয়। তাও একবার দেখি। আমাদের এখানে টোটাল 3 লাইন আছে এবং এটির পার্থ হচ্ছে যে আমাদের মূলত এটি সি ড্রাইভের। ওকে, সো এটা হচ্ছে মূলত আমাদের ম্যাজিক কনস্ট্যান্ট। ম্যাজিক কনস্ট্যান্ট সর্বদা দুটি আন্ডারস্কোর দিয়ে শুরু হয়। তো কনস্ট্যান্ট ভার্সেস ভেরিয়েবল ডিফারেন্স, মানে কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের একটা যদি ডিফারেন্স দেখি, যে ভেরিয়েবল যেটা আমাদের সেটা পরিবর্তন করা যায়, বাট জেনারেলি কনস্ট্যান্ট যেটা সেটাকে আমরা পরিবর্তন করি না। যেমন ধরেন যে আমরা এভাবে একটা বুঝি যে আমরা একটা ভেরিয়েবল বা একটা ডাটা টাইপ, তো ধরেন একটা পিএইচপি স্ক্রিপ্ট আমরা তৈরি করলাম এবং সেই পিএইচপি স্ক্রিপ্টের আমরা ভার্সন করতে জেনারেলি অ্যাড করি, অনেকে অ্যাড করে না, বাট প্রতিটা ইয়ার ক্ষেত্রে ভার্সনটা অ্যাড করা উচিত। এতে করে আমরা যখন কোনো কিছু আপডেট করব আমাদের থেকে সেই ভার্সনের একটি নলেজ থাকবে। তো এটি হচ্ছে আমাদের একটি আপনার ভেরিয়েবল। সিমিলারভাবে আমরা সেম জিনিস আমরা কনস্ট্যান্টের সাথেও করতে পারি, যে ডিফাইন, আমরা এভাবে ডিফাইন লিখে আমরা লিখতে পারি যে ভার্সন ভ্যালু। তো আমরা এখানে ভ্যালুটা দেবো আপনার সিমিলার ভ্যালু 1.0। এখন যদি আমরা চাই যে আমাদের ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে,
তাহলে আমরা সেটা চেঞ্জ করতে পারবো কীভাবে? আমরা জাস্ট এভাবে লিখবো, আবার হয়তো আমরা এখানে চেঞ্জ করে দেবো আর নয়তো এখানেই চেঞ্জ করে দেবো। তো আমরা এখানে ভার্সন, এই ভেরিয়েবলটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি, যে আমরা দিলাম 2.0 সামথিং দিলাম, এবং আমরা এখান থেকে আমাদের ভেরিয়েবলটাকে চেঞ্জ করে নিলাম। বাট কনস্ট্যান্টটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ আমরা যদি এখানে এখন লিখি যে ভার্সন, এই বড় হাতের ভার্সন দিয়ে লিখি, তো আমরা এভাবে কনস্ট্যান্টটাকে চেঞ্জ করতে পারবো না। এখানে আউটপুটটা কীরকম হবে, যে আমরা যে আউটপুটটা দেখি, যে একো, আমরা প্রথমে এটার আউটপুট বের করি। এবং সিমিলারভাবে আমরা আমাদের কনস্ট্যান্টের ভার্সনটা বের করি, যে জাস্ট এভাবে পেস্ট করে দিই। এভাবে আমরা আমাদের ভেরিয়েবলের ডেটা চেঞ্জ করতে পেরেছি, বাট আমরা আমাদের কনস্ট্যান্টের ডেটা চেঞ্জ করতে পারি। বাস এটাই হচ্ছে সিম্পল এক্সাম্পল, যে মানে ভেরিয়েবল পরিবর্তনশীল বাট কনস্ট্যান্ট পরিবর্তনশীল না, এটা ধ্রুবক, এটা সর্বদা সিমিলারই থাকবে। সো আশা করি এতটুকু বোঝা গিয়েছে। এর পরবর্তী যেটা আমরা শিখবো সেটা হচ্ছে মূলত স্কোপ। স্কোপ মানে কি? স্কোপ মানে হচ্ছে ভেরিয়েবলসের নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট জায়গা। জাস্ট এক্সাম্পল স্বরূপ ধরেন আপনার নিজের ঘরে আপনি খেলতে পারেন, কথা বলতে পারেন, জিনিস নিতে পারেন, বাট সিমিলারভাবে আপনি অন্যের ঘরে গিয়ে সেই জিনিসটা করতে পারবেন না, কারণ সেটা আপনার এরিয়া বা আপনার সেকশন নয়, তো বা আপনার স্কোপ নয়। তো পিএইচপির ক্ষেত্রেও ভেরিয়েবলসের নির্দিষ্ট কিছু এরিয়াস থাকে। জেনারেলি পিএইচপির মধ্যে ভেরিয়েবলস বা স্কোপ চার ধরনের হয়। একটি হচ্ছে লোকাল স্কোপ, গ্লোবাল স্কোপ, স্ট্যাটিক স্কোপ, এবং আরেকটি হচ্ছে আপনার প্যারামিটার স্কোপ। সো লোকাল স্কোপ, ফাংশনের ভিতরে তৈরি ভেরিয়েবলস শুধু সেই ফাংশনের ভিতরেই কাজ করবে, পরবর্তী ফাংশনে আমরা সেই ভেরিয়েবলসটাকে ইউজ করতে পারবো না। এটাই হচ্ছে মূলত আমাদের লোকাল স্কোপ, অর্থাৎ নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে আমাদের ভেরিয়েবলটা কাজ করবে। এরপর হচ্ছে আমাদের গ্লোবাল স্কোপ, অর্থাৎ ফাংশনের বাইরে তৈরি ভেরিয়েবল পুরো কোডে ব্যবহার করা যাবে। অর্থাৎ আমরা শুরুর দিকেই ফাংশনসের মধ্যে যে ভেরিয়েবলসগুলো তৈরি করতাম, সেই ভেরিয়েবলসগুলো, অর্থাৎ এই ধরনের ভেরিয়েবলসগুলো আমরা আমাদের পুরো পিএইচপি স্ক্রিপ্ট বা পুরো কোড ফাইলের মধ্যে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের গ্লোবাল স্কোপ। সিমিলারভাবে আমাদের স্ট্যাটিক স্কোপ, যেটা মূলত ফাংশনের ভিতরে তৈরি হয়, কিন্তু তার মান ফাংশন শেষ হওয়ার পরও সংরক্ষিত থাকবে। এটা হচ্ছে যে একটি নির্দিষ্ট কমান্ড যুক্ত একটি ভেরিয়েবল, মানে যেখানের মধ্যে আমরা কোনো ফাংশনের ভিতর একটি ভেরিয়েবল তৈরি করলাম, কিন্তু সেটা সেই নির্দিষ্ট ফাংশন অবধি সীমিত না থেকে অন্যান্য ফাংশনের বাইরেও আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। সেটাই হচ্ছে মূলত আমাদের স্ট্যাটিক স্কোপ। আর প্যারামিটার স্কোপ যেটা, সেটা হচ্ছে ফাংশন আর্গুমেন্ট বা প্যারামিটার হিসেবে পাস করা ভেরিয়েবলস, যা শুধু সেই ফাংশনের ভিতরেই ব্যবহারযোগ্য। অর্থাৎ যেই সকল ভেরিয়েবলসগুলোকে আমরা আর্গুমেন্ট বা প্যারামিটার হিসেবে পাস করব, সেগুলো শুধু সেই ফাংশন অবধি সীমিত থাকবে। তো এটাই হচ্ছে আমাদের মূলত প্যারামিটার স্কোপ। প্রথমে আমরা আমাদের একটা গ্লোবাল স্কোপের একটা এক্সাম্পল দেখি, যে ধরেন আমরা একটা ডাটা টাইপ নিই, যে এগুলো ক্লিয়ার করে, একটু জায়গা নিই। সো আমরা প্রথমে একটা ডাটা টাইপ নিই, যে নাম দিয়ে শুরু করি, সব জায়গায় যখন এটাই ব্যবহার করছি, যে আমরা আমাদের ডাটা টাইপ স্ট্রিং নিলাম।
এবার আমরা একটা ফাংশন তৈরি করি, যে আমরা এবার একটা গ্লোবাল, শুরুর দিকে আমরা গ্লোবাল স্কোপ বা গ্লোবাল ভেরিয়েবলটা ব্যবহার করি। তো এবার আমরা একটা ফাংশন তৈরি করি, যে ধরেন শো নেম। আমরা এখানে একটি ফাংশন তৈরি করলাম এবং আমরা ফাংশনটাকে প্রিন্টও করব যে একো নেম। মজার ব্যাপার, এখন যদি আমরা এটার আউটপুট দেখি, যে তাই বা চেক করে দেখি যে শো নেম, হ্যাঁ সব কিছু সেট করা আছে। তো এখন যদি আমরা এটার আউটপুট দেখি, আমাদের এখানে এরর, মানে এখানে কিছু দেখাচ্ছে না। এটার রিজন, এটি একটি ফাংশনের ভিতরে শো হচ্ছে, কারণ গ্লোবাল ফাংশনের বৈশিষ্ট্য কি, এটি আমাদের আমরা যদি সেম জিনিসটি এভাবে করি, যে আমরা যদি গ্লোবাল ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করি প্রিন্ট করার জন্য, যেভাবে শো নেম আমরা ফাংশনের বাইরে এটাকে ব্যবহার করি, কারণ আমাদের এটা ফাংশনটা তখনই শো হবে যখন এটি আমাদের ভেরিয়েবলটি তখনই শো করবে ডেটাটা যখন সেটা আমাদের ফাংশনের বাইরে থাকবে, গ্লোবাল ভেরিয়েবল। কিন্তু যদি সেটা আমাদের ফাংশনের ভিতরে থাকে, সেটার মান আমরা এখানে দেখব না। এখন যদি আমরা এটাকে আমাদের ফাংশনের বাইরে প্রিন্ট করি, তাহলে এ আমাদের মানটি দেখাচ্ছে। দেখেন উপরের অংশের ক্ষেত্রে আমাদের মান দেখাচ্ছে না, বাট নিচের অংশের ক্ষেত্রে আমাদের মানটা দেখাচ্ছে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এটি হচ্ছে মূলত আমাদের আপনার গ্লোবাল স্কোপ বা গ্লোবাল ভেরিয়েবল। তো নেম যে ডেটা টাইপটা আমরা ব্যবহার করলাম, তো নেম ফাংশনের বাইরে আছে, তাই এটা গ্লোবাল স্কোপের অংশ। অর্থাৎ এটা যদি কোনো ফাংশনের অংশ হয় তবে সেটার মান দেখাবে না, কিন্তু যদি এটা কোনো ফাংশনের বাইরে কাজ করে তখন সেটার মান দেখাবে। যেহেতু এটা গ্লোবাল, তো গ্লোবাল ভেরিয়েবলসগুলো কোনো ফাংশন বা ক্লাস দ্বারা সীমাবদ্ধ থাকে না। কারণ পিএইচপির মধ্যে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে পিএইচপির মধ্যে আমরা কোনো দিন গ্লোবাল ভেরিয়েবলগুলো ব্যবহার করতে পারবো না ফাংশনের ভিতর। আমাদের সর্বদা গ্লোবাল ভেরিয়েবল ফাংশনের বাইরে ডিক্লেয়ার করতে হবে, ব্যবহার করতে হবে। যদি আমাদের ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে গ্লোবাল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তো গ্লোবাল কিওয়ার্ডটা কি, যে আমি যদি চাই যে আমার এই ভ্যালুটা আমার একটা ফাংশনের ভিতর শো হবে, তাহলে আমাদেরকে পিএইচপিকে জানিয়ে দিতে হবে যে এই যে আমাদের একটি ডাটা টাইপ আছে, এটি হচ্ছে একটি গ্লোবাল ভেরিয়েবল। তো ডাটা টাইপকে গ্লোবাল ভেরিয়েবল হিসেবে জানান দেওয়ার জন্য আমরা এভাবে করতে পারি, যে আমরা জাস্ট এখানের মধ্যে গ্লোবাল কিওয়ার্ডটা লিখব, যে গ্লোবাল সরি গ্লো এবার আমরা জাস্ট আমাদের ভেরিয়েবলটার নাম এখানের মধ্যে লিখে দেব, যে নেম। আমরা জাস্ট লাইক, আমরা এখানে জাস্ট কি করলাম, আমরা জাস্ট জানান দিলাম যে এই ফাংশনের ভিতর আমরা একটি গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করলাম। এখন যদি দেখি আমাদের এখানে দেখাচ্ছে, আরো সহজভাবে বুঝি আমি এই পার্টটা বাদ করে দিই। এখন দেখেন আমাদের গ্লোবাল ভেরিয়েবলটি দেখাচ্ছে দেখাচ্ছে এখানে। আমাদের গ্লোবাল ভেরিয়েবলটি দেখাচ্ছে। সো এখানে ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস করতে হবে, যে আমাদের এভাবে লিখতে হবে, আমাদের এই শো নেমটা ব্যবহার করতে হবে যাতে আমাদের ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়। তো আমাদের এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়েছে, তো ওই জন্য আমরা এখানে শো নেমটা দেখাচ্ছি। তো এই শো নেমটা হচ্ছে যে আমাদের মূলত গ্লোবাল ভেরিয়েবলকে শো করানোর জন্য। আশা করি এতটুকু বুঝলাম। একটা সিম্পল টিপ, যে ফাংশনের বাইরে ঘোষিত ভেরিয়েবল গ্লোবাল, কিন্তু ফাংশনের ভিতরে
করতে চাইলে আমাদেরকে গ্লোবাল কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তো এই কিওয়ার্ডটা আমাদের ব্যবহার করতে হবে যদি আমরা কোনো ফাংশনের ভিতরে আমরা আমাদের ভেরিয়েবলটা ডাটা টাইপটাকে ব্যবহার করি। তো লোকাল স্কোপ বা লোকাল ভেরিয়েবলকে কীভাবে ইউজ করব? তো যেমন ধরেন, তো লোকাল ভেরিয়েবল মানে হচ্ছে ফাংশনের ভিতর যা আমরা তৈরি করি। তো ধরেন আমি একটা ফাংশন তৈরি করি যে এইভাবে, এবং একটা আমরা ফাংশন তৈরি করলাম যে টেস্ট, জাস্ট এক্সাম্পল টেস্ট দিলাম, এবং এখানে আমরা একটা ফাংশন কি দিতে পারি, জাস্ট এরকম এক্স ফাংশন তৈরি করলাম, এবং এক্স ফাংশনের আমরা মান অ্যাড করলাম 100। তাহলে এটা আমাদের একটি কি হইলো, ইন্টিজার, যেহেতু পূর্ণ সংখ্যা। ওকে, এবং এটাকে আমরা একো প্রিন্ট করব। আমরা এটাকে এভাবে প্রিন্ট করতে পারি যে একো দিয়ে আমরা জাস্ট আমাদের ভেরিয়েবলটা এখানে দিয়ে দেব। এবার এই ভেরিয়েবলটাকে আমরা শো করার জন্য জাস্ট এভাবে শো করব যে টেস্ট আমরা এখানের মধ্যে এটি দিলাম যাতে আমাদের আউটপুটটা শো হয়। ওকে, দেখেন শো হচ্ছে। কিন্তু যদি আমরা চাই যে এখানের ভিতরেরটাকে বাইরে শো করতে, দেখি এক্সপেরিমেন্ট করে কি শো হয় নাকি। যে আমরা যদি লোকাল ভেরিয়েবলকে গ্লোবালাইজড করে শো করতে চাই, অর্থাৎ নির্দিষ্ট ফাংশনের বাইরে এটাকে বাইরে এনে শো করতে চাই, তাহলে কি এটা শো করে? তো দেখি শো হয় নাকি। এটা আশা করি শো করবে না। যেমন দেখেন এরর আসছে। তো এররটি আসছে কারণ আমাদের এটি আমরা বাইরে শো করতে পারবো না, এটি একটি ফাংশন দ্বারা সীমাবদ্ধ। আশা করি এতটুকু বুঝতে পারলেন যে ফাংশনের ভিতরে যদি আমরা কোনো ভেরিয়েবল তৈরি করি তবে সেটি সেই ফাংশন অবধি সীমিত থাকবে, ফাংশনের বাইরে সেটির কোনো অস্তিত্ব থাকবে না। এবং যদি আমরা সেটাকে করার চেষ্টা করি তাহলে আমাদের আনডিফাইন্ড ভেরিয়েবল এরর শো করবে। আমরা এবার স্ট্যাটিক স্কোপ বা স্ট্যাটিক ভেরিয়েবল, এটার মানে হচ্ছে মূলত আপনার স্থির, মানে ফাংশন শেষ হলেও ভেরিয়েবল তার আগের মান মনে রাখে। অর্থাৎ এখানের মধ্যে এটা একটা কিছুটা মেমোরির মতো কাজ করে, যেখানে ভেরিয়েবল নিজের ডাটাটা মনে রাখে। তো যেমন ধরেন আমরা একটা ফাংশন তৈরি করি কাউন্টার, এবং কাউন্টারের মধ্যে আমরা স্ট্যাটিক একটা ভেরিয়েবল তৈরি করি যে কাউন্ট, এভাবে আমরা এটার ভ্যালু 0 অ্যাড করি। ওকে, এবার আমরা যোগ করব কাউন্ট, মানে কিছু কাউন্ট করি, প্লাস করি। যেমন ধরেন এবং আমরা এটাকে যদি একো প্রিন্ট করি যে এখন আমরা যদি এটাকে শো করতে চাই, আমরা শো এভাবে করব যে আমরা কাউন্টার লিখে শো করার জন্য আমরা জাস্ট এখানে কাউন্টার দিয়ে এইভাবে, এটা হচ্ছে আমাদের আউটপুট 1। আউটপুট 1, এটা হচ্ছে আমাদের আউটপুট 1। এরপর আমরা আমাদের আউটপুট 2, আউটপুট 3, দেখেন 1 2 3। এখানে কাউন্ট ভেরিয়েবল স্ট্যাটিক হিসেবে তৈরি হয়েছে, যে আমাদের কাউন্ট ভেরিয়েবলটা মূলত একটি স্ট্যাটিক হিসেবে তৈরি হয়েছে। তো প্রথমবার ফাংশন চালানো মানে হচ্ছে আমাদের 1, পরের বার চালালে আগের মান 1 মানই রাখে, এরপর 2 হয়। তো প্রতিবার যখন আমরা এটাকে চালাবো আমাদের আউটপুটের মানটা বাড়বে। তো স্ট্যাটিক ভেরিয়েবল যেগুলো সেগুলো মূলত রিসেট হয় না, একবার তৈরি হলে যতবার আমরা ফাংশনটাকে কল করব ততবার আপডেট হয় কিন্তু হারায় না, অর্থাৎ এটার মানটা স্টোর হয়।
এরপর হচ্ছে প্যারামিটার। তো প্যারামিটার স্কোপ বা প্যারামিটার ভেরিয়েবল যখন আমরা ফাংশনের কোনো মান পাঠাই বা আর্গুমেন্ট হিসেবে, সেটা শুধু ফাংশনের ভিতরেই কাজ করে, বাইরে এটার কোনো প্রকার কাজ হয় না। তো যেমন ধরেন আমরা একটা ফাংশন তৈরি করি যে গ্রিট নেম, আমরা একো দিয়ে আমরা এটা প্রিন্ট করি যে হ্যালো নেম। আমাদের এটা প্রিন্ট, আমরা এটাকে প্রিন্ট করলাম। এরপর আমরা এটাকে শো করব। তো শো করার জন্য আমরা জাস্ট এটাকে দিয়ে দিব এখানে গ্রিট, এই নেমের জায়গায় আমি একজন ব্যক্তির নাম দিয়ে দিচ্ছি বা আমার নাম দিয়ে দিই, এটাকে আমরা স্টেটমেন্ট এরিয়া করলাম। তো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি আমাদের এটি কাজ করবে। যেমন ধরেন কাজ করছে, বাট সিমিলারভাবে যদি আমরা এটাকে বাইরে ডিক্লেয়ার করি, যে আমরা এইভাবে যদি এটাকে ডিক্লেয়ার করার চেষ্টা করি, শো হচ্ছে না, আমাদের এখানে আনডিফাইন্ড ভেরিয়েবল এররটা শো করছে। কারণ নেম ভেরিয়েবল যেটা শুধু ফাংশনের ভিতরে ব্যবহার করা যাবে, ফাংশনের বাইরে এই নামের কোনো ভেরিয়েবল এখনও তৈরি হয় নাই, এই জন্য প্যারামিটার স্কোপে এটি আনডিফাইন্ড এরর শো করছে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো পরবর্তী ক্লাসটাতে দেখি আমরা একটি বেসিক প্রোফাইল কার্ড তৈরি করতে পারি নাকি। এছাড়া আরও কিছু পার্টস বাকি আছে আমাদের, তো সেগুলোকেও আমরা কভার আপ দেওয়ার চেষ্টা করব।